আমাদের যে প্রোগ্রামটা মূলত থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, মানে এই প্রোগ্রামটার মূল যে মেসেজটা হলো যে আপনি ধনী হওয়ার আগে আপনি ধনী হওয়ার চিন্তা করতে হবে। আপনি যদি চিন্তা না করেন তাহলে কিন্তু আপনি ধনী হইতে পারবেন না। তার মানে আপনাকে আগে ধনী হওয়ার চিন্তা করতে হবে, চিন্তায় আপনাকে আগে ধনী হইতে হবে। এরপর হচ্ছে আপনি ফিনান্সিয়াল, বা আপনি যদি পাবলিকালি চিন্তা করেন তাহলে তো পাবলিকালি আপনি ধনী হবেন। বাট আপনাকে আগে ধনী হইতে হবে যে হ্যাঁ আমি ধনী হইতে চাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। এখন আপনি যদি ধনী হইতে না চান, আপনাকে আগে চাইতে হবে, মানে থিঙ্কিংটা আপনাকে আগে চেঞ্জ আনতে হবে। যেমন মানুষ কিভাবে ধনী হয়, ধনী হওয়ার পৃথিবীতে অনেক 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 ওয়ে আছে। তার মধ্যে রিসার্চাররা বলতেছে সবচেয়ে সাস্টেনেবল যে ধনীর হওয়ার যে প্রসেসটা, যেটা যদি আপনি ফিনান্সিয়াল বলেন, মনের দিক দিয়ে বলেন, সামাজিক ভাবে বলেন, তাহলে এখানে একটা বলা হচ্ছে যে পৃথিবীতে অনেক ধরনের ট্র্যাক আছে। ওই ট্র্যাকের মধ্যে নানান ধরনের ট্র্যাক থেকে মানুষ ধনী হয়। তার মধ্যে সবচেয়ে সাস্টেনেবল ধনী হওয়ার যে ওয়েটা, সেটা একটা চাইনিজ প্রভাব দ্বারা আমরা বুঝতে পারি। যেমন বলা হচ্ছে যে আপনি যদি 1 বছরের জন্য সমৃদ্ধি চান, আপনি এমন একটা কাজ করবেন যেটা আপনি 1 বছর পর্যন্ত সমৃদ্ধি পেতে থাকবেন। বলা হচ্ছে তাহলে আপনি ধান রোপণ করেন বা শস্য রোপণ করেন। আপনি যদি 10 বছর পর্যন্ত প্রসপারিটি চান, সমৃদ্ধি চান, তাহলে আপনি বৃক্ষরোপণ করেন। আর আপনি যদি 100 বছরের জন্য প্রসপারিটি চান, তাহলে আপনি মানুষকে মানব সম্পদে রূপান্তর করেন। গ্রো পিপল, আপনি মানুষ গ্রো করেন, মানুষদেরকে চিন্তা ভাবনায় বড় করেন। এই যে আমরা যে সাস্টেনেবল, যে আমি বললাম যে আপনি পৃথিবীতে যত ধরনের রিচ হওয়ার ওয়ে আছে, তার মধ্যে সবচেয়ে সাস্টেনেবল যে রিচ হওয়ার ওয়ে, সেটা হচ্ছে আপনাকে পিপল গ্রো করতে হবে, মানুষকে মানব সম্পদ হিসেবে আপনাকে রূপান্তরিত করতে হবে। তো প্রোগ্রামটা শুরুতে আমরা যেটা নিয়ে একটু আলোচনা করব, কারণ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইটা, এটা হচ্ছে একটা বইয়ের নাম মূলত। এই বইটা আমি যখন পড়ি, আমার কাছে বিশ্বাস করবেন কিনা মনে হয় যে আমি প্রায় সময় কিন্তু এই বইটা পড়ি। আমার এটা অনেকবার পড়া হয়ে গেছে, তারপর আমি প্রায় সময় পড়ি, এবং হচ্ছে আমার ব্যাগে সব সময় এই বইটা থাকে যখন আমি ভ্রমণে বের হই। তো বইটা যখন প্রথমবার আমি পড়ি, হ্যাঁ বিশ্বাস করবেন কিনা জানি না, আমার টোটাল মনোজগতে মনে হচ্ছে যেন একটা নাড়া খাইছে, যে আসলেই তো মানে আমি আগে কি চিন্তা করতাম, বইটা পড়ার পর আমার চিন্তা ভাবনা কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে। যে আসলে আমরা চিন্তা ভাবনা যদি ধনী হইতে না পারি, আমরা কিন্তু রিয়েল লাইফে কিন্তু ধনী হইতে পারবো না। এই বইটার মূল মানে উপপাদ্য জিনিসটা হচ্ছে এমন যে আপনি চিন্তায় আগে ধনী হইতে হবে। এই বইটা সম্পর্কে একটু বলি আমরা। সেটা হচ্ছে নাম্বার 1, বইটা পাবলিশ হয় 1937-এ। যে বইটা পাবলিশ করে তার নাম হচ্ছে নেপোলিয়ন হিল। আপনারা বই দেখতেছেন, বইয়ের পাশে যে ছবিটা আছে উনি হচ্ছে নেপোলিয়ন হিলের ছবি। এবং এই বইটা মূলত একটা রিসার্চ পেপার, মানে 1908 থেকে 1928 পর্যন্ত এই 20 বছর নেপোলিয়ন হিল পেশায় একজন সাংবাদিক ছিলেন। তো ওনাকে মূলত এই বইটা লেখার জন্য সবচেয়ে বেশি যে অনুপ্রেরণা দেয় তার নাম হচ্ছে অ্যান্ড্রু কার্নেগি। অ্যান্ড্রু কার্নেগি হচ্ছে তৎকালীন আমেরিকার অনেকজন রিচ একজন পিপল এবং বিখ্যাত একজন লোক, বিখ্যাত একজন ধনী বলা যায়। তো উনি মূলত নেপোলিয়ন হিলকে রিকোয়েস্ট করছিল যে আপনি একটা রিসার্চ করেন, যেহেতু আপনি সাংবাদিক, আপনি রিসার্চ করেন যে মানুষ কিভাবে ধনী হয়। তখন নেপোলিয়ন হিল ওই সময়ের 1908 থেকে 1928 এই 20 বছর মূলত ওই সময়ের যারা রিচ পিপল ছিল, ওদের লাইফ স্টাইল, ওদের স্টাডি, ওদের কথাবার্তা, ওদের প্ল্যান, ওদের চিন্তা ভাবনা, এগুলো নিয়ে মূলত রিসার্চ করে। 20 বছর পর্যন্ত রিসার্চ করে মূলত বইটা লেখে। মজার ব্যাপার হচ্ছে এই বই 1928-এ লেখা শেষ হয়, বাট পাবলিশ হয় কিন্তু 1937-এ। অর্থাৎ এখানেও কিন্তু 9 বছর সময়, 9 বছর ধরে উনি এটাকে মূলত পরিমার্জন সংশোধন করে, তারপর 1937-এ বইটা পাবলিশ হয়। এই বইটা ওই সময়ের 500 জন রিচ পিপলের উপর স্টাডি করে মূলত লেখা হয়েছে। লেখা হওয়ার পরে তো নেপোলিয়ন হিলের যে সাংবাদিক বন্ধুরা আছে, তখন তারা বলছিল যে তুমি এত বছর রিসার্চ করে একটা বই বের করলা, এই বইটাকে যদি তুমি অল্প কথায় একবারে সামারাইজ করে বলো তাহলে কি বলতে হবে, বইটার মূলত প্রতিপাদ্য বিষয় কি। তখন নেপোলিয়ন হিল বলছিল যে প্রিন্সিপালস ফর সাকসেস আর ইউনিভার্সাল অ্যান্ড সেম ফর এভরিওয়ান। অর্থাৎ পৃথিবীতে পৃথিবীতে সফল হওয়ার যতগুলো সূত্র আছে, সকল সূত্র প্রত্যেকটা মানুষের জন্য সমান এবং ইউনিভার্সাল। তো ব্যাপারটা এমন না যে আপনি কাজ কম করবেন বা আপনি কাজ বেশি করবেন, সে আপনার চেয়ে বেশি ইনকাম করবে, তা না কিন্তু। সবার জন্যই পুরো প্রিন্সিপালটা কিন্তু সমান।
এক কথায় বললে, তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে তখন তার সাংবাদিক বন্ধুরা বললো যে তাহলে কেউ কোন পিপল রিচ হচ্ছে, কেউ আবার জন্মের পর থেকে গরিব, সে গরিবে থাকতেছে, কেউ আবার জন্মের পর থেকে গরিব হওয়ার পরেও ভবিষ্যতে কিন্তু সে নিজের যোগ্যতা বলে, নিজের পরিশ্রমের বলে কিন্তু ধনী হয়ে যাচ্ছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্টটা কি? যে কেউ গরিব জন্মে গরিবে থাকতেছে, কেউ আবার গরিবের ঘরে জন্মে রিচ হচ্ছে। তখন নেপোলিয়ন হি বলছিল যে জাস্ট ডিফারেন্স বিটুইন দ্য পুয়ার পিপল অ্যান্ড রিচ পিপল ইজ থিঙ্কিং। অর্থাৎ ধনী এবং গরিব মানুষের মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্যটা, সে জন্মগ্রহণ করছে গরিবের ঘরে, এটা তাদের প্রবলেম না। প্রবলেম হচ্ছে তার চিন্তা ভাবনায় সে বড় হইতে পারে না, এই জন্য সে পুয়ারে রয়ে গেছে। আর যে চিন্তা ভাবনায় বড় ছিল সে কিন্তু পুয়ার থেকে ধনী হয়ে গেছে। তো আপনার বইটা সবাই পড়বেন। ব্যক্তিগতভাবে আপনি অনেক মানে নিজেকে একটু ভিন্নভাবে আবিষ্কার করতে পারবেন। বই পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। আমরা মূল প্রোগ্রামে ঢুকে যাই। তো এখানে আমরা মূলত ফিনান্সে, যেহেতু আমরা রিচ পিপল হওয়ার জন্য কাজ করতেছি, আমরা ধনী হওয়ার জন্য কাজ করতেছি মানসিকভাবে, এবং হচ্ছে আমরা আর্থিকভাবে শারীরিকভাবে ধনী হওয়ার জন্য কাজ করতেছি। সেহেতু আমরা আজকে মূলত আর্থিক কিছু প্ল্যান নিয়ে আমরা আলোচনা করবো। ফিনান্সিয়াল প্ল্যান। ফিনান্সিয়াল প্ল্যানটা কি? আমরা আমাদের টোটাল টোটাল একটা জীবনে আমরা কত বছর কাজ করতে পারি, কোন কোন সেক্টরে কাজ করতে পারি, ওই সেক্টর থেকে আমার ইনকাম করার প্রসেস গুলো কি কি, মূলত এগুলো নিয়ে আমরা একটা ফিনান্সিয়াল প্ল্যানিং দেখি। ফিনান্সিয়াল প্ল্যানিংটা কি? নাম্বার 1 হচ্ছে এখানে একটা ডিজিট দেখা যাচ্ছে 28,000। এইটা হচ্ছে পৃথিবীতে যত মানুষ বাঁচে তার এভারেজ নাম্বার অফ ডেজ। অর্থাৎ পৃথিবীতে এভারেজে মানুষ 28,000 দিন বেঁচে থাকে। এবার যদি এটাকে আমি ইয়ারে কনভার্ট করি, আমরা জানি 365 দিনে 1 বছর, ইয়ারে কনভার্ট করলে 76 বছর সামথিং হয়। আমি ক্যালকুলেশনটা ইজি করার জন্য আমরা ধরলাম যেটা প্রায় 80 বছর। একটা মানুষ এভারেজে 80 বছর পৃথিবীতে বেঁচে থাকে। এখন এই 80 বছর, এই 80 ইয়ার্স মানুষ আসলে মূলত কি করে, সরি, তো কি করে এটাকে আমরা মূলত 4টা ভাগে আমরা ভাগ করছি। 0 to 20 একটা ভাগ, 20 to 40 একটা ভাগ, 40 to 60 একটা ভাগ, 60 to 80 একটা ভাগ। অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, এই 4টা পার্টে মূলত আমরা আমাদের লাইফের টোটাল সাইকেলটাকে ভাগ করলাম। প্রথম পর্ব যেটা 0 to 20, এই সময় আমরা কি করি? আমরা খেলাধুলা করি, আমরা পড়াশোনা করি, আমরা হয়তো কেউ পার্ট টাইম বিজনেস করে, সেটা খুবই কম। কারণ 20 বছর আগে আপনার সাধারণত ইনকামের দিকে অতটা ঢুকি না, অত 2-1 জন ঢুকে। কারণ 2-1 জনের উদাহরণ তো আর এক্সাম্পল হইতে পারে না, 2-1 জনের একটু উদাহরণ। তো ফার্স্ট পার্টে আমরা কি করি? খেলাধুলা করি এবং লেখাপড়া শুরু করি। সেকেন্ড পার্টে ঢুকি আমরা, পড়াশোনা অনেকে শেষ হয়ে যায়, ম্যাক্সিমাম তো পড়াশোনা ওই সময় শেষ হয়ে যায়। আমরা ফার্স্ট জব খুঁজি, প্রথম চাকরি করার চিন্তা করি, চাকরি করে আমরা বা ব্যবসা করার চিন্তা করি। ওইখান থেকে আমরা প্রথম একটা বাড়ি করি, তারপর একটা গাড়ি কিনি, বিয়ে করি, আমাদের সন্তান সন্ততি হয়, এটাই তো লাইফের স্ট্রাগল। সেকেন্ড পার্টে যখন আমরা ঢুকি তখন হচ্ছে কি সেকেন্ড জব। আমরা তো কেউ জব চেঞ্জ করি, কেউ বা ফার্স্ট জবে থেকে যায়, কেউ তো ব্যবসা চেঞ্জ করে, ব্যবসার পরিধি বাড়ায়। সেকেন্ড, কেউ কেউ দ্বিতীয় হাউস তৈরি করার প্ল্যান করে, হ্যাঁ, কেউ দ্বিতীয় গাড়ি তৈরি করার প্ল্যান করে, বাচ্চা কাচ্চারও হইতে পারে। এখানে একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে আপনি যখন থার্ড পার্টে, আপনার বাচ্চারা কিন্তু তখনও ফার্স্ট পার্টে। আপনি যখন থার্ড পার্টে, আপনার বাচ্চারা কিন্তু ফার্স্ট পার্টে। এটা কেন বলছি আমরা একটু পর আলোচনা করব। ফোর্থ পার্টে মূলত আমরা রিটায়ারে চলে যাই। এটাই কিন্তু আমাদের মোটামুটি লাইফের সাইকেল। এখন যদি আপনি একটু খেয়াল করেন, উপরে যে 2টা পার্ট আছে, ফার্স্ট এবং ফোর্থ, এই 2টা পার্টের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বা লক্ষণীয় বিষয় হচ্ছে এই 2টা পার্টে কিন্তু আমাদের কোনো ইনকাম নেই। অর্থাৎ আমাদের লাইফের যে 28,000 দিন আমাদের লাইফের জন্য ছিল, তার মধ্যে 14,000 দিন আমাদের কিন্তু খেলাধুলা এবং রিটায়ারমেন্টে পড়াশোনায় চলে যায়। বাকি 14,000 দিন হচ্ছে আমরা মূলত ইনকাম করি। এখন আপনি যে ড্রিম দেখেন, আপনার যে গোল আছে, আপনার লাইফের যে একটা মানে যা অর্জন করতে চাচ্ছেন, যাই কিছু আপনি করতে চাচ্ছেন না কেন, আপনাকে সেকেন্ড এবং থার্ড এই 2টা পার্টের সময়ের ইনকাম দিয়ে কিন্তু মূলত আপনাকে করতে হবে। আপনি যাই কিছু করছেন না কেন, সেকেন্ড এবং থার্ড এই 2টা পার্টের মানে 14,000 দিনের মধ্যে আপনাকে করতে হবে। সময় কিন্তু এখানে ফিক্সড। এখন এই 14, আপনারা তো বলতে পারেন হ্যাঁ আমি যদি 14,000 দিন কাজ করতে পারি আমি আমার ড্রিম ফিল আপ করতে পারবো। ওকে, ডান, এটা খুব ভালো জিনিস। বাট এখানে রিসার্চাররা বলছে, যারা ফিনান্সিয়াল প্ল্যানিং নিয়ে রিসার্চ করে, তারা বলতেছে যদি এই 2টা পার্টে যখন মানুষ, হ্যাঁ আপনি এই 2টা পার্টে সুন্দরভাবে কাজ করতে পারলে আপনি ভালো ইনকাম করতে পারবেন, আপনার ড্রিম ফিল আপ হবে, আপনার গোল সেট আপ হবে। এখানে কিন্তু রিসার্চার বলতে 4টা ভয় আমাদেরকে কিন্তু তাড়িয়ে বেড়ায়। 4টা সরি
এই 4টা ভয় কিন্তু আমাদেরকে তাড়িয়ে বেড়ায়। ফার্স্ট অফ অল কি, হোয়াট ইফ আই ক্যানট ওয়ার্ক টু 60? তো আমি যদি 60 পর্যন্ত আমি বাঁচলাম, বাট আমি যদি 60 পর্যন্ত কাজ করার জন্য এনাবেল না থাকি ফিজিক্যাল ভাবে, আমার একটা আমি প্যারালাইজ হয়ে যেতে পারি, আমার কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। 60 পর্যন্ত কাজ করলে আপনি, হ্যাঁ, আপনি ড্রিম ফিল আপ করতে পারবেন। বাট আপনি 60 পর্যন্ত কাজ করার মতো শারীরিক সামর্থ্য বা মানসিক সামর্থ্য যদি আপনার না থাকে, তাহলে তো হইলো না। নাম্বার 2, সেকেন্ড যে ভয়টা কাজ করে, ইফ আই ডোন্ট রিচ 60, যদি আমি 60 পর্যন্ত পৌঁছাতে না পারি, 60 পর্যন্ত আমার বাঁচতে নাও পারি, মারা যাইতে পারি 60-এর আগে, তার মানে কি 60 পর্যন্ত আমি মারা না বাঁচতে পারলে কিন্তু আমার লাইফের ওই স্বপ্নগুলো কিন্তু অধরা। ওই যে থার্ড পার্টে যেটা বললাম, আপনি থার্ড পার্টে, আপনার বাচ্চারা কিন্তু ফার্স্ট পার্টে। নাম্বার 3, হাউ মাচ ইজ এনাফ ফর রিটায়ার? আপনি রিটায়ারে যাচ্ছেন, রিটায়ারে যাওয়ার জন্য আপনার সময় আসলে কতটুকু আপনার জন্য এনাফ, এটা আপনাকে একটু চিন্তা করতে হবে যে রিটায়ারের জন্য, আমি রিটায়ার যাচ্ছি, আমার রিটায়ারের জন্য কত পরিমাণ, কি পরিমাণ সম্পদ বা কি পরিমাণ টাকা আমার জন্য, আমার ফিনান্সিয়াল সাপোর্ট আমাকে দরকার, এটাও কিন্তু আমরা জানি না। ক্যান আই এনশিওর দ্যাট মাই চিলড্রেন স্টার্ট লাইফ উইথ দ্য রাইট ফাউন্ডেশন? যে কথাটা বলতে যাচ্ছিলাম, থার্ড পার্টে কিন্তু আমার লাইফ যখন, তখন আমার বাচ্চারা কিন্তু ফার্স্ট পার্টে, অর্থাৎ আমি থার্ড পার্টে ক্লোজ করার পরে আমার কিন্তু রিটায়ারমেন্ট চলে আসতেছে, মানে আমার ইনকাম কিন্তু জিরো। অর্থাৎ এই সময়টুকু কাজ করে আমি আমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের লাইফটা, আমার লাইফের যে ফাউন্ডেশনটা দরকার, ওই ফাউন্ডেশনটাকে আমি 100% এনশিওর করতে পারছি কিনা। আপনারা যদি নিজের লাইফের সাথে একটা চিন্তা করেন, আমরা কিন্তু এটার বাইরে না, আমরা কিন্তু এটার মধ্যেই মূলত আমরা কাজ করি। এই 4টা ভয় এবং এই ফিনান্সিয়াল প্ল্যানিং নিয়ে মূলত আমরা আমাদের লাইফে টিকে থাকি। এখন এই যে সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট, এই দুইটা পার্টে মূলত আমরা কি কাজ করি, এটার জন্য আমরা রবার্ট টি কিওসাকির একটা ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট দেখবো। তো পৃথিবীতে যত ধরনের মানুষ আছে, তারা মূলত এই 4টা কোয়াড্রেন্টের মধ্যে, আমরা কোনো কোয়াড্রেন্টের মধ্যে আছে, এটাকে বলা হয় ESBI। এটা হচ্ছে এমপ্লয়ি। এমপ্লয়ি মানে হচ্ছে চাকরিজীবী। সহজ কথা বলতে বললে, ইউ হ্যাভ এ জব, আপনার একটা জব আছে। এমপ্লয়ীদের সবচেয়ে বড় অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হচ্ছে, বা এখানে একটা উল্লেখযোগ্য ইনফরমেশন হচ্ছে, যারা এমপ্লয়ি, তারা কি পরিমাণ ইনকাম করবে, এটা নির্ভর করবে তারা কি পরিমাণ সময় অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ তাদের অ্যাক্টিভ ওয়ার্কের উপর, অ্যাক্টিভ টাইমের উপরে মূলত তাদের ইনকামটা নির্ভর করে। অর্থাৎ আপনার অ্যাক্টিভিটি নাই, ইনকামও বন্ধ, আপনার অ্যাকশন মোড বন্ধ, আপনার ইনকামও কিন্তু বন্ধ। এই হচ্ছে এমপ্লয়ি। আমরা যদি নেক্সট দেখি, সেম যেটা সেলফ এমপ্লয়েড, সেটা হচ্ছে কি, এটাও কিন্তু ইউ ওন এ জব। এমপ্লয়ি আর সেলফ এর পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে, এমপ্লয়ি একটা জব করে, আর এখানে আপনি একটা জবের মালিক। সেলফ এমপ্লয়েড, আপনি এখান থেকে কিন্তু বের হইতে পারেন না। কেন? এমপ্লয়ি থেকে কিন্তু বের হইতে পারেন না। কেন? কারণ হচ্ছে এইখানেও আপনার ইনকামটা নির্ভর করে মূলত আপনার অ্যাক্টিভ ওয়ার্কের উপরে। আপনি কত সময় পরিমাণ কাজ করবেন এটার উপরে নির্ভর করবে। এখানে আমাদের একটা ছোট্ট একটা ইয়া হয়, বুঝতে সমস্যা। সেটা হচ্ছে, যেমন সেলফ এমপ্লয়েড আমরা অনেক সময় ব্যবসায়ী বলি, সেলফ এমপ্লয়েড কিন্তু ব্যবসায়ী না। যেমন আপনার পাড়ার একটা মুদি দোকানদার, সে কিন্তু সেলফ এমপ্লয়েড, সে কিন্তু ব্যবসায়ী না। এটা মাথায় রাখেন। কেন? কারণ হচ্ছে, আপনি ব্যবসায়ী বের করার আগে যেটা বুঝবেন, সেটা হচ্ছে যে আপনার ইনকামটা আপনার অ্যাক্টিভ ওয়ার্কের উপর নির্ভর করে কি না। কারণ হচ্ছে, আপনার যদি শাটার বন্ধ থাকে, আপনি হয়তো এক সপ্তাহ কোনো কারণে ঢাকার বাইরে বেড়াইতে গেলেন, তারপর শাটার যদি বন্ধ, ইনকাম তো বন্ধ, তারপর আপনি কিন্তু জবের বাইরে যেতে পারেন না। এই জবটা আপনি নিজে করতেছেন, বাট জব, ইউ ওন এ জব। সেলফ এমপ্লয়েড হচ্ছে আমাদের একজন, আমরা যদি ডাক্তারের কথা বলি, যারা রুগী দেখেন, ডাক্তারদের কেমন, আপনি যতদিন পর্যন্ত আপনার ডিসপেন্সারি খোলা থাকলো, যতদিন পর্যন্ত রুগী দেখলেন, ততদিন ইনকামটা আপনার অ্যাকশন মোডের উপরে নির্ভর করে মূলত। এইখানে সবচেয়ে মানে ভয়াবহ যে ইনফরমেশনটা, সেটা হচ্ছে যে টোটাল পৃথিবীতে যত ধরনের মানুষ আছে, তার মধ্যে এবং এস, এই দুই ক্যাটাগরিতে মানুষ আছে 95%। টোটাল পৃথিবীতে যত মানুষ, তার 95% মানুষ হচ্ছে এইখানে। বাট দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই 95% মানুষের কাছে, মানুষের হাতে মাত্র 5% সম্পদ রয়েছে। কারণ তারা একটা জব করে। ডান পাশে একটু তাকায়, বি মানে হচ্ছে বিজনেস ওনার কারা? যারা মূল্য করে না, তারা একটা সিস্টেমের মালিক।
সিস্টেমটা কেমন, যেখানে পিপল আপনার সাথে কাজ করবে। ওই যে আমরা চাইনিজ যে প্রভাবে চলে গেলাম, যে ইফ ইউ ওয়ান্ট 100 ইয়ার অফ প্রসপারিটি, আপনি 100 বছরের সমৃদ্ধি চান, আপনি মানুষ নিয়ে কাজ করেন, এই যে মানুষের সাথে কাজ করেন। বিজনেস ওনার কারা, যারা মানুষরা তার সাথে কাজ করে। যেমন একজন গার্মেন্টস এর মালিক, সে যদি গার্মেন্টস ওপেন থাকে তার ইনকাম হবে, খোলা থাকলে তার গার্মেন্টস ওপেন হবে। এখন মূল প্রশ্নটা সেটা হচ্ছে কি, ওই মালিক ওই গার্মেন্টসে যাওয়ার জন্য আমাদেরকে মানে যেটা বলতে চাচ্ছিলাম, যে ওই মালিক গার্মেন্টসে গেল কি গেল না, এটার উপর কিন্তু তার ইনকাম নির্ভর করে না। তার মানে উনি হচ্ছে সিস্টেমের মালিক, উনি হচ্ছে মূলত একটা সিস্টেমের মালিক। যেমন কেএফসি আপনি খাইতে যাচ্ছেন, কেএফসিতে আপনি বসতে যাচ্ছেন, আপনি জানেন না কেএফসির মালিককে, আপনি চেনেন না, হয়তো শুনছেন কেনটাকি ফ্রাইড চিকেন এই সেই, মানে গুগল, আপনি চেনেন না, বাট এখান থেকে কিন্তু আপনি যে খাচ্ছেন, এখান থেকে কিন্তু একটা লভ্যাংশ কিন্তু এখানে যাচ্ছে, কারণ সেটা সিস্টেমের মালিক, সে কিন্তু বিজনেস ওন করে না, এর হচ্ছে বিজনেস ওনার। এখন এই বিজনেস ওনার হওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় চিন্তা করি কি, যে বিজনেস ওনার হইতে গেলে আমাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করতে হবে, আমাকে লাখ লাখ টাকা আমাকে ইনভেস্ট করে আসতে হবে। না, বিজনেস কিন্তু একটা থিঙ্কিং এর ব্যাপার। টাকা পয়সার দরকার আছে, আমরা জানি, এটা থিঙ্কিং এর ব্যাপার কিন্তু আছে, আপনাকে চিন্তা ভাবনার কিন্তু দরকার আছে। যেমন ধরেন, আমরা যদি একটু বিজনেস ওনার কথা একটু চিন্তা করি, আমরা একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কি, আচ্ছা এক্সাম্পলটা আমরা ওদিকে না গেলাম, সময় দীর্ঘায়িত না করলাম, আমরা আইতে চলে যাই। ইনভেস্টর হচ্ছে কারা, যারা হচ্ছে মূলত ইনভেস্ট ওন করে, যাদের বিলিয়ন মানে কিছু টাকা আপনার ব্যাংকে রয়ে গেছে, এটা অলস মানি পড়ে আছে, আপনি এবার ইনভেস্ট করলেন। এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে কি, মানি ওয়ার্কস ফর ইউ। এখানে আপনার মানে এখানে আশ্চর্যজনক তথ্য হচ্ছে যে টোটাল এখানে কিন্তু লেভারেজ আছে, এবং পৃথিবীতে যত ধরনের যত পপুলেশন আছে, তার মধ্যে 5% পপুলেশন হচ্ছে বি এবং আই ক্যাটাগরি। বাট আশ্চর্যজনক তথ্য হচ্ছে, মজার তথ্য হচ্ছে, পৃথিবীতে যত ধন সম্পদ আছে তার 95% ধন সম্পদ এই 5% লোকের হাতে আছে। এবার আপনি এই 4টা ক্যাটাগরি, যে কোনো একটা ক্যাটাগরি আপনি চিন্তা করেন, আপনি কিন্তু কোনো না কোনো ক্যাটাগরি দেখেন পড়বেন। দেখেন, আমি চাইলে হয়তো এমপ্লয়ি হইতে পারবো, আমি চাইলে হয়তো সেলফ এমপ্লয়েড হইতে পারবো, বাট চাইলে আমি হয়তো বিজনেস ওনার হইতে পারবো না। বিজনেস ওনার যে থিওরি বাংলাদেশে আপনি হইতে পারবেন না, আপনাকে অনেক টাকা পয়সা ইনভেস্ট করতে হবে, অনেক অভিজ্ঞতা নিতে হবে, অনেক মানে ত্যাগ দিতে, অনেক পরিশ্রম করতে, অনেক কিছু করতে হবে। ইনভেস্টমেন্ট, আমাদের তো ইনভেস্টমেন্ট হওয়া পসিবল না, কারণ আমাদের অলস মানি নাই। তার মানে যেহেতু আমাদের কি বিশাল একটা মানে আই ক্যাটাগরি যারা আছে, এখানে বিশাল ধন সম্পদ এখানে আছে আই এবং বি তে। তারপর আমি ই এবং এস এ যদি থাকি, আমার স্থান যদি ই এবং এস এর দুইটা কোয়ার্ডিনেটে যে কোনো একটা কোয়ার্ডিনেটে থাকে, আমার কিন্তু ইচ্ছা হয় যে আমি যদি বিতে যাইতে পারতাম, আমি যদি আইতে যাইতে পারতাম। দেখেন, আপনি ইচ্ছা করলে কিন্তু বিতে যাইতে পারবেন না, পারবেন না। আপনি চাইলে কিন্তু আইতে আসতে পারবেন না। বাট আমি যদি আপনাকে এমন একটা ওয়ে দেখাই, যেখানে আপনি ই এবং এস যে ক্যাটাগরিতে থাকেন না কেন, আপনি শুধু একটা ডিসিশন সেট আপ মাধ্যমে আপনি চাইলে বিতে চলে যেতে পারবেন। আপনি একটা সিস্টেমের মালিক হয়ে যেতে পারবেন, যেখানে আপনি পিপলের সাথে কাজ করবেন, যেখানে আপনি এসে আছে বাট আমি বিতে যেতে যাচ্ছি। বাট এই বিতে যে আপনি যাবেন, আপনার কোনো ইনভেস্ট লাগবে না, আপনার কোনো প্রিয়র নলেজ লাগবে না, পূর্বে কোনো অভিজ্ঞতা লাগবে না, আপনার কোনো রিস্ক থাকবে না, যেহেতু আপনার ইনভেস্টমেন্ট নাই। আপনি চাইলে খুব একটা ডিসিশন নিয়ে মূলত কিন্তু বিতে চলে যেতে পারবেন, একটা সিস্টেমের মালিক হইতে পারবেন। খুব চমৎকার হবে না বলেন? এরকম একটা সিস্টেমের নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এই সিস্টেমটার নামই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, যেখানে আপনি চাইলে ই এবং এস এবং আইও যদি থাকে, আপনি যদি চাইলেই বি ক্যাটাগরিতে চলে যেতে পারবেন। দিস কল নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিংটা বলা হয় পৃথিবীতে এখন পর্যন্ত যত অপরচুনিটি মানুষের জন্য ক্রিয়েট হয়েছে, মানুষের জন্য তৈরি হয়েছে, তার মধ্যে গ্রেটেস্ট অপরচুনিটি বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং। এটা আমার কথা না, কিন্তু greatest opportunity in the history of the world, এটা কিন্তু আমার কথা না, এই কথাটা হচ্ছে মূলত একটা বইয়ের। বইটা আপনি পড়লে কেমন হবে জানেন? এই কথাটা আমি প্রত্যেকটা ট্রেনিং বলি, যে
দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ইন হিস্ট্রি চটি বই, প্রায় 50-60 পেজের মতো বই। তো বইটা যখন আমি পড়ি আমার অভিজ্ঞতাটা কেমন হয়েছিল বলতে পারবেন? ধরেন আমি রাতে ঘুমাইলাম, হঠাৎ করে আমি ভোর রাতে জায়গায় উঠলাম, আমি স্বপ্ন দেখলাম যে আমার বাড়ির পাশে একটা বাগান আছে, বাগানের মধ্যে একটা কদম গাছ আছে, কদম গাছ থেকে 5 হাত দূরে পূর্ব পাশে একটা জায়গা আছে, ওইখানে আপনি যদি মাটি খোঁড়েন আপনি জাহাঙ্গীরের আমলের, সম্রাট জাহাঙ্গীরের আমলের একটা 1 কলস স্বর্ণ মুদ্রা পাবেন। আমি ঘুম থেকে উঠলাম, ওটার পরে চেক করতে গেলাম, কি দেখলাম যে ঘটনা সত্য। কদম গাছের 5 হাত পূর্বে আমি গর্ত খুললাম, দেখলাম এখানে এটা আছে। বলেন আপনার কি সারা রাত ঘুম হবে? পরে সপ্তাহ ঘুম হবে? হবে না। বিশ্বাস করবেন কিনা জানি না, এই বইটা পড়ার পরে আমার ফিলিংসটা এমন হয়েছিল যে নেটওয়ার্ক মার্কেটিং আমাদের মতো যারা অর্ডিনারি পিপল আছে, এই অর্ডিনারি পিপলদের জন্য একটা এক্সট্রাঅর্ডিনারি লাইফ লিড করার মতো একটা সিস্টেম, যে সিস্টেমের নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এই জন্য এটাকে বলা হয় দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। আমি সিলেটে মূলত যে কারণে আসছি, আমার একজন ফ্রেন্ড আছে, ওর সাথে কথা বললাম এটা নিয়ে। নেটওয়ার্ক মার্কেটিং এর এটা বিগ বিজনেস। কেমন বিগ বিজনেস? তুমি ধরো আমি সিলেটের এখানে, এই আপনি হয়তো জানেন সিলেটের এখানে আমি একটা বন্দর বাজার আছে, বাটার শোরুম নিলাম বা অ্যাপেক্স একটা শোরুম নিলাম। এখানে কত টাকা ইনভেস্ট করতে হবে, কতজন লোক মেনটেন করতে হবে, কত টাকা একটা বিল্ডিং মেনটেন করতে হবে, স্টাফ মেনটেন করতে হবে, বাটা কোম্পানির সাথে আমার মানে লবিং থাকা লাগবে। এ বলেন তো এত কোটি টাকা ইনভেস্ট করে আমি বললাম যে এত কোটি টাকা আমি ইনভেস্ট করলাম, বলো তো এই বাটার শোরুমের জুতা কেনার জন্য সিলেটের বাইরে হবিগঞ্জ থেকে কেউ আসবে এখানে? কক্সবাজার থেকে এখানে কেউ আসবে? ঢাকা থেকে কেউ আসবে না। তার মানে আপনি এখানে দোকান দিচ্ছেন, আপনার সারাউন্ড যারা আছে এরাই কিন্তু আপনার কাস্টমার, বাকিরা কেউ না। বাট নেটওয়ার্ক মার্কেটিং তোমাকে এমন একটা সিস্টেম দিচ্ছে, তুমি এমন একজন হোলসেলার, ফরিবেল লিভিং তোমাকে এমন একটা হোলসেল করার সুযোগ দিচ্ছে, তুমি চাইলে নট অনলি সিলেট, নট অনলি বাংলাদেশ, তুমি চাইলে বিশ্বের 170টা কান্ট্রিতে এখানে বসে বিজনেস করতে পারো। সিম্পল। এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং কে বলা হয় দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, যেখানে আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। এই নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে পৃথিবীতে তো অনেক কোম্পানি আছে, আমার জানা মতে প্রায় 13,000 প্লাস কোম্পানি আছে। সেই 13,000 প্লাস কোম্পানির মধ্যে যেই কোম্পানিটাকে সবচেয়ে ওয়ার্ল্ডের বেস্ট কোম্পানি বলা হয় তার নাম হচ্ছে ফরিভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। ফরিভার হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্ট সবচেয়ে গ্রেটেস্ট অপরচুনিটি, আর ওই অপরচুনিটির মধ্যে ওয়ার্ল্ডের বেস্ট কোম্পানি হচ্ছে ফরিভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। আমরা গর্বিত যে ফরিভার লিভিং এর মতো একটা কোম্পানির সাথে নিজেকে সংযুক্ত করতে পারছি, কাজ করতে পারছি। এটা আমার কাছে ব্যক্তিগত আমি খুব ভাগ্যবান। এবং আমি সবসময় যে কথাটা বলি, আপনার স্পন্সর হচ্ছে মোহাম্মদ শাহজাহান সাহেব, আপনারা তো আপনাকে চিনেন চট্টগ্রামের। আমি ব্যক্তিগতভাবে সাজু ভাইয়ের কাছে কৃতজ্ঞই, প্লাস আমার টোটাল 14 গোষ্ঠীর যারা আছে সবাই কিন্তু সাজু ভাইয়ের কাছে কৃতজ্ঞ। কারণ একটা ইনফরমেশন, একটা ইনভাইটেশন আমার টোটাল লাইফকে ইনশাআল্লাহ চেঞ্জ করে দিচ্ছে। দিস ইজ ফরিভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। এবং আমি যে কথাটা বলতেছিলাম যে ই এবং এস থেকে আপনি চাইলে বিতে চলে যেতে পারেন, আমাদেরকে বলা হয় ফরিভার বিজনেস ওনার অর্থাৎ এফবিও। বিতে কিন্তু আমরা চলে গেছি, তাই না? ই এবং এস থেকে আমরা বিতে চলে গেছি, উই আর ফরিভার বিজনেস ওনার। ফরিভার বলতেছে আপনি সরাসরি একটা সিস্টেমের মালিক, আপনার একটা সেন্টারের মালিক হচ্ছে আপনার টোটাল সিস্টেমের মালিক। আপনার সিস্টেমে যত ধরনের ইনকাম হবে, ফরিভার লিভিং এ যত ধরনের ইনকাম হবে, সিস্টেম কোথায় ইনকাম হয়েছে, কোথায় সেল হয়েছে আপনি জানেন না, বাট ফরিভার লিভিং এ সেল হয়েছে, আপনি বছর শেষে একটা ইনকাম কিন্তু এখান থেকে পাবেন। আপনার টিমে ইনকাম হয়েছে, আপনার টিমে সেল হয়েছে, মাস শেষে কিন্তু আপনি একটা ইনকাম ফরিভার লিভিং থেকে পাবেন। দ্যাটস কল নেটওয়ার্ক মার্কেটিং, দ্যাটস কল ফরিভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। তো সেই সময় আমরা বলতেই পারি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সিস্টেমের সাথে আমরা আছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোম্পানির সাথে আমরা আছি। এটা তো আমরা থিওরিটিক্যাল দেখলাম, আসলে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। আসলে অর্ডিনারি পিপল এখানে এক্সট্রাঅর্ডিনারি লাইফ লিড করতে পারে কিনা আমরা একটা এক্সাম্পল দেখি। হাজার হাজার এক্সাম্পল আছে, আমরা আজকে একটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পলটা হচ্ছে এই ভদ্র মহিলার। আপনি যদি খুব সূক্ষ্মভাবে
ওনার লাইফটা একটু রিসার্চ করেন, এই ছবি দেখে রিসার্চ করেন। আপনি যদি বলি আপনাকে যে এই ভদ্র মহিলা সম্পর্কে আপনি 5টা লাইন লিখেন, 5টা লাইন বলেন, কি বলবেন? এই মহিলা খুব রিচ ছিল, এই মহিলা খুব ধনী ছিল, এই মহিলা জন্মের পর থেকে ধনী হয়েছে, সোনার চামচ মুখে দিয়ে জন্মাইছে? না। আপনি ওনার পিছনে যে বাড়িটা আছে ওটা যদি দেখেন, যে টেবিলটার উপর ফর এভার লিভিং এর প্রোডাক্ট আছে ওটা যদি দেখেন, ওনার গায়ের জামা যদি আপনি দেখেন, আপনার দ্বারা কি মনে হবে? কিছু মনে হবে না। শুধু একটা চিন্তা ভাবনার পরিবর্তন প্লাস ফর এভার লিভিং এর মার্কেটিং প্ল্যান এবং ফর এভার লিভিং এর প্রোডাক্ট এই মহিলাকে কোথায় নিয়ে গেছে আমরা একটু দেখবো। এই নাম হচ্ছে সেলেকু, নকোবাইল সেলেকু। উনি বিজনেস শুরু করেন মূলত 2012 শেষের দিকে এবং তার প্রথম মাসের ইনকাম ছিল 390 র‍্যান্ড, মানে সাউথ আফ্রিকার, ওনার বাড়ি সাউথ আফ্রিকার, ইয়ে হচ্ছে র‍্যান্ড কারেন্সি, বাংলাদেশি টাকা যেটা কনভার্ট করলে আসে 1794 টাকা। তার প্রথম মাসে ইনকাম হচ্ছে 1794, বাট তার ডিসিশন, তার চিন্তা ভাবনা তার কোথায় নিয়ে গেছে দেখেন। এ হচ্ছে সেলেকো 2018 সালে ইগল ম্যানেজার রিট্রিটে দেওয়া বক্তৃতার সময়। এবং আপনি যদি এই স্লাইডটা একটু ভালো করে খেয়াল করেন, যে এখানে একটা প্রশ্ন করা হচ্ছে যে ক্যান ইউ কম্পেয়ার ইট, আপনি কি দুটো ছবির মধ্যে কম্পেয়ার করতে পারছেন? উপরের বাম দিকে কোনার যে ছবি, নিচে ডান দিকে সেলেকোর ছবি, কম্পেয়ার করতে আপনি পারছেন? একটু বিবেক দিয়ে একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন। এটাই হচ্ছে ফর এভার লিভিং, দ্যাটস নেটওয়ার্ক মার্কেটিং, দ্যাটস ফর এভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। একটা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে যদি ইমাজিন করেন, নেটওয়ার্ক মার্কেটিং, ফর এভার লিভিং প্রোডাক্টস। আচ্ছা, আমরা যদি ওনার একটু কিছু সারসংক্ষেপ দেখি। উনি 2012 সালে বিজনেস শুরু করছে, শেষের দিকে 13, 14, 15 3 বছর বিজনেস। 15 সালে উনি সেভি চেয়ারম্যান বোনাস ফার্স্ট লেভেল ধরে। ওনার ফার্স্ট লেভেল চেয়ারম্যান বোনাসের প্রাইস ছিল $29,702, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে প্রায় 25,24,670 টাকার মতো হয়। এটা হচ্ছে ওনার ফার্স্ট মান্থ, ফার্স্ট চেয়ারম্যান বোনাসের ইনকাম। 2015 সালের ইনকাম 2016 সালে উনি চেকটা রিসিভ করছে। আসলে আমরা সামনের দিকে যাই। 2017 সালের $2,09,000, ভাই $2,09,000 এটা যদি আপনাকে দেই, আপনি খরচ করতে পারবেন না তো, টাকার ব্যাগ হাতে নিয়ে হাঁটতে পারবেন না আপনি। 1,78,00,000 টাকা ক্যাশ যদি আপনাকে 1,000 টাকার নোটও দেওয়া হয়, আপনি নিয়ে হাঁটতে পারবেন না। মাত্র 4 বছর ফর এভার লিভিং এর বিজনেস। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। 1,78,00,000, 2.5 কোটি টাকা শুধু চেয়ারম্যান বোনাস। লেভেল 2 মান্থলি ইনকাম তো আছেই, চেয়ারম্যান বোনাস, গ্লোবাল র্যালিতে পে পাচ্ছে, তারপরে ইগল ম্যানেজারে পকেট মানি পাচ্ছে, শুধু চেয়ারম্যান বোনাস 1,78,00,000 2017 সালে। আসেন 2018-17 সালে চেক রিসিভ করার সময় কিছু ছবি আমরা যদি সামনে যাই একটু, এই যে 2018, দ্য বিগেস্ট চেক এভার, দ্য বিগেস্ট চেক এভার 2018 সালে $6,15,000। বাংলাদেশি টাকা কনভার্ট করলে কত টাকা আসে বলতে পারবেন? 5,23,40,000। আপনি একটু চিন্তা করেন, 12 শেষের দিকে বিজনেস শুরু, 13, 14, 15, 16, 17, 5 বছর, 5 বছরে ফর এভার লিভিং এর বিজনেস করার রেজাল্ট 5,23,00,000 টাকা শুধু চেয়ারম্যান বোনাস। বলেন আসলে কি আপনি ওই টাকা আলগাইতে পারবেন যে আপনারা দেওয়া হয়? পারবেন না। 5,23,00,000। এই যে নেটওয়ার্ক মার্কেটিং কে বলা হয় গ্রেটেস্ট অপরচুনিটি, ফর এভার লিভিং কে বলা হয় ওই অপরচুনিটির মধ্যে সর্বশ্রেষ্ঠ কোম্পানি। এটা কিন্তু এমনি এমনি হয় নাই। 2018 সালের চেক। এটা হচ্ছে চেক রিসিভ করার কিছু ছবি এবং ওনার ইমোশন যদি আপনি খেয়াল করেন চেক নেওয়ার সময় আমাদের প্রেসিডেন্ট গ্রেগ বনের সাথে। এটা হচ্ছে 2019 সালের চেক, উনি $4,82,000, বাংলাদেশের টাকা যেটা 4,10,00,000 টাকা। এবং এটা হচ্ছে 2020-এর $4,67,568, যেটা বাংলাদেশের টাকা কনভার্ট করলে প্রায় 4 কোটি টাকা। মানে কোটির নিচে হিসাব নাই রে ভাই, এর নিচে হিসাব নাই। টপ 5 2020-এর চেয়ারম্যান বোনাসের দিক দিয়ে আপনাদের নিচে আমি মার্কিং করে দিছি। 5 নম্বরে চলে আসছে কিন্তু সেলেকো। হ্যাঁ, এবং টপ কান্ট্রিগুলো যদি দেখেন, এখানে একটা ইনফরমেশন আছে। ইনফরমেশনটা হচ্ছে যে দেখেন টপ কান্ট্রিগুলো যদি চেক করেন, জাপান 1 নম্বরে, বাট জাপানের কোনো ডিস্ট্রিবিউটর কিন্তু টপ 5 এর মধ্যে নাই। ইন্ডিয়া 2 নম্বরে, ইন্ডিয়ার কোনো ডিস্ট্রিবিউটর কিন্তু টপ 5 এ নাই। ফ্রান্স 3 নম্বরে, ফ্রান্সের কোনো ডিস্ট্রিবিউটর টপ 5 এর মধ্যে নাই চেয়ারম্যান বোনাসের দিক দিয়ে।
তার মানে আপনাকে যেটা ইনফরমেশন দিলাম সেটা হচ্ছে ফরএভার লিভিং এর মার্কেটিং প্ল্যান। আপনাকে বলতেছি কি, আপনি নিজে উদ্যোগী হয়ে কাজ করেন, আপনার কান্ট্রি সেলে কত নাম্বার আছে ইট ডাজন্ট ম্যাটার। আপনি যদি ডিসিশন নেন আপনি টপ 5 এর মধ্যে ঢুকবেন, এটা সম্ভব। আপনার কান্ট্রি আছে, কান্ট্রিকে তো আপনি মানে রিপ্রেজেন্ট করেনি, বাট কান্ট্রি কত নম্বরে আছে এটা আপনার জানার দরকার নাই। আপনি কিভাবে বিজনেসটা শুরু করলেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই কথাটা সবসময় আমি আমার ডিস্ট্রিবিউটরদেরকে বলি, ফরএভার লিভিং আপনি কখন শুরু করলেন ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে ফরএভার লিভিং আপনি কিভাবে শুরু করলেন, আপনার কোন পয়েন্ট অফ ভিউ থেকে ফরএভার লিভিং শুরু করলেন, কোন মাইন্ডসেট নিয়ে আপনি ফরএভার লিভিং শুরু করলেন। সেক্ষেত্রে টপ কান্ট্রিতে আপনার কান্ট্রি কোথায় আছে ডাজন্ট ম্যাটার, কান্ট্রি অটোমেটিক্যালি চলবে, কান্ট্রি চিন্তা আপনার করার দরকার নেই। কান্ট্রি আপনি কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছেন। এই যে সেলেকো টপ 10 কান্ট্রির মধ্যে সাউথ আফ্রিকা নাই, বাট সেলেকো কিন্তু টপ 5 এর মধ্যে আছে। তার মানে হচ্ছে আপনি নিজে যদি উদ্যোগী হন আপনি কিন্তু চাইলে বিশ্বের 170টা কান্ট্রিতে আপনি আপনাকে রিপ্রেজেন্ট করতে পারেন উইথ ডিউ টু রেসপেক্ট। বাংলাদেশে যারা সেলিব্রিটি আছে, যেমন নাম্বার 1 সেলিব্রিটির কথা যদি আমরা বলি তাকে বলা যায় সাকিব আল হাসান, এটাকে আমরা বলতে পারি সাকিব আল হাসান বাংলাদেশের নাম্বার 1 সেলিব্রিটি। বাট সাকিব আল হাসান কারা চিনে? যারা ক্রিকেট খেলে ওই কান্ট্রিগুলোতে চিনে, 40টা কান্ট্রি 50টা কান্ট্রি, এর বেশি কিছু না। বাট আজকে সেলেকুর কথা চিন্তা করেন, সেলেকুকে ফরএভার লিভিং 170টা কান্ট্রিতে বিজনেস করে, 170টা কান্ট্রির মানুষ কিন্তু সেলেকুকে চিনে। তবে কত বড় সেলিব্রিটি হওয়ার সুযোগ আপনার সামনে আছে, শুধু একটা ডিসিশন, একটা চিন্তা ভাবনা, থিঙ্ক করেন। এই যে সেলেকুর ওদের জিএলটির ছবি দেওয়া আছে, এখানে আমরা একটু স্কিপ করে যাই। এটা হচ্ছে ওনার এই যে পরিবারের যে ইন্টারন্যাশনাল ট্যুর গুলি হয়, ট্যুর গুলোর ছবি। আমরা যদি একটু সামনে যাই, ওনার গাড়ির সংগ্রহ আর কি, গাড়ির চাবি, হ্যাঁ লাইভ ভাই কোথায় চলে গেছে। এই যে ওনার বাম পাশে যে আছে হাজবেন্ড সহ কেনা গাড়ি, হ্যাঁ এই যে রেঞ্জ রোভার, উপরে দেখছেন অ্যালোভেরা জেল আর নেকটার। মানে প্যাশন, ভালোবাসার জায়গা তৈরি করতে হবে, ফরএভার লিভিংটাকে ভালোবেসে করতে হবে। শুধু টাকা ইনকামের জন্য ফরএভার লিভিং করা যাবে না। আপনার আপনি ওই কাজ করে জীবনে কখনো সফল হবেন না যদি কাজের মধ্যে আপনার প্যাশন না থাকে। ওই কাজের পর শুধু যদি ইনকাম করার জন্য আপনি ফরএভার লিভিং করেন তাহলে হবে না। আপনাকে প্যাশন খুঁজতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, ভালোবাসা থেকে কাজ করতে হবে। এই যে বিএমডব্লিউ লাস্ট কিনা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? ওনার কাছে কি আলাদিনের কোনো চেরাক ছিল? ঘষা দিছে, দত্ত বলছে হ্যাঁ সেলুককে বলো তোমার এবছর কত কোটি টাকা চেয়ারম্যান বোনাস দরকার, এমন কিছু কি না। সেলুকুর একটা কথা আমার কাছে খুব ভালো লাগে জানেন, ওর ট্রেনিং কিন্তু আমি অনেক সময় দেখি। ও বলে যে দ্য স্ট্রাগল ইজ রিয়েল, মানে পৃথিবীতে স্ট্রাগল ছাড়া বাকি সব ফলস, স্ট্রাগল হচ্ছে অনলি ওয়ান রিয়েল, শুধু স্ট্রাগল হচ্ছে রিয়েল। এই যে এত বড় রেভলিউশন, কোথায় আপনি স্ট্রাগল করবেন? এই যে এত বড় বড় কোটি টাকার চেক, গত 5 বছরে সেলেকে শুধু 15 কোটি টাকা চেয়ারম্যান বোনাস নিয়েছে। এটার অন্যতম কারণ হচ্ছে এটা একটা কম্বিনেশন আছে। কি কম্বিনেশন? ডিরেক্ট সেলিং উইথ ওয়েলনেস ইন্ডাস্ট্রি। ডিরেক্ট সেলিং তো আমরা করি, নেটওয়ার্ক মার্কেটিং করি, সাথে এমন প্রোডাক্ট নিয়ে কাজ করি যেটা ডিমান্ড, এটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দরকার হয় এবং প্রত্যেকটা মানুষের দরকার, কোনো ক্লাসিফিকেশন করার এখানে সুযোগ নাই। এজন্যই চাইলে আপনি 5 বছরের মধ্যে কোটিপতি হইতে পারবেন, চাইলেই থিঙ্কিংটা চেঞ্জ করে। নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন দেখি। এটা হচ্ছে 2009 সাল পর্যন্ত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো নিয়ার অ্যাবাউট $1.5 ট্রিলিয়ন সেলস জেনারেট করছে এবং ডিস্ট্রিবিউটরদেরকে প্রায় $600 বিলিয়ন তারা পেড করছে, মানে পে করছে $600 বিলিয়ন। বিলিয়ন তো বোঝেন নাকি, একের পরে 12টা শূন্য থাকলে বিলিয়ন হয়, 1 বিলিয়ন। ওটাকে 600 দিয়ে গুণ দিন, ওটাকে 85 টাকা দিয়ে গুণ দিলে যে পরিমাণ আসবে ওটা হচ্ছে বাংলাদেশি টাকা আসবে। সামনে আগাই, 2017 সালের ডিরেক্ট সেলস অ্যাসোসিয়েশন WFSA সম্ভবত, আচ্ছা নেক্সট স্লাইড দেখবো, ওরা বলতেছে ওদের রেকর্ড বলতেছে কি 2017 সালে ডিরেক্ট সেলিং কোম্পানিগুলো $190 বিলিয়ন গ্লোবালি সেলস রেকর্ড করছে। এক বছরে $190 বিলিয়ন। আপনি এটা ইমাজিন করতে পারেন?
$190 বিলিয়ন 2017 সালে। তার মানে কি ইন্ডাস্ট্রি কিন্তু ছোটখাটো ইন্ডাস্ট্রি না, বিগেস্ট একটা ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক মার্কেটিং, যারা 17 সালে $190 বিলিয়ন সেলস দিছে, সেলস বের করছে। আসেন, এবং 2017 সালে এই বছরেই ফরএভার লিভিং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো তাদের ডিস্ট্রিবিউটরদেরকে $76 বিলিয়ন কমিশন বন্টন করছে, এবং এভারেজে প্রতিদিন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো $208 মিলিয়ন প্রতিদিন এভারেজে পে করছে। টোটাল টাকাটাকে 365 দিয়ে ভাগ দেওয়ার পরে যেটা আসে, প্রতিদিন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো $208 মিলিয়ন তাদের ডিস্ট্রিবিউটরদেরকে যদি না দাঁড়াইছে, তাহলে আপনি বোঝেন না হিসেবটা। 208 মিলিয়ন, 1 মিলিয়ন আপনি বোঝেন না, $208 মিলিয়ন আপনি বোঝেন না কত বড় একটা ইন্ডাস্ট্রি। অথচ এই ইন্ডাস্ট্রিতে ঢোকার পরেও আমরা আমাদের নেগেটিভিটি, আমাদের প্রশ্ন, আমাদের এক্সকিউজের কোনো শেষ থাকে না, কারণ আমরা বুঝি না, কারণ আমরা জানি না, আমাদের কাছে ইনফরমেশন নাই। আমরা যদি সেলস বাই রিজিয়ন দেখি, 2017 সালের এশিয়াতে 45% সেল দিছে, যেটার ভ্যালু ছিল $85 বিলিয়ন। ইউরোপ 20% দিছে, যেটার ভ্যালু ছিল $38 বিলিয়ন। এবার নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, আফ্রিকা, টোটাল রিজন। তারপরে আমরা কোথায় আছি? এশিয়াতে আছি। মানে এশিয়ার মানুষ এটা বিজনেস করে রে ভাই, আপনি আমি একা না। টোটাল সেলস যা আসে তার 45% সেলস এশিয়ার মানুষ দেয়। আমরা আমাদের ভাই বেড়াদারে তো দিচ্ছে। তারপরে আমরা পিছনে পড়ে আছি কেন? আমরা চিন্তা করতে পারি নাই, আমরা ধনী হওয়ার চিন্তা করতে পারি না। ধনী হওয়ার মানে পরশপথর আপনার হাতে আছে। এটা হচ্ছে সেলস বাই মার্কেটে দেখে আমরা ইউনাইটেড স্টেটস $34 বিলিয়ন সেলস দিছে। এখানে দেখেন ইন্ডিয়া $1.51 বিলিয়ন, যেটা আমি যতটুকু জানি 2019 ওরা $2 বিলিয়ন ক্রস করছে, এবং আমাদের সামনে সময় আসতেছে। এশিয়া প্যাসিফিক, চায়না 3% আপ করছে, এবং হচ্ছে এখানে 6 নাম্বার যদি আপনি দেখেন, 6 নাম্বার ইন্ডিয়া 2017 সালে গত বছরের তুলনায় 7% আপ করছে। ইন্ডিয়াতে কিন্তু এটা খুব মানে বাড়তেছে, কারণ ইন্ডিয়ার স্ট্র্যাটেজি আমাদের প্রায় কাছাকাছি। বেকারের কথা বলেন, বেকারত্বের হারের কথা বলেন, আমাদের মানে অপরচুনিটির কথা বলেন, সব দিকে যদি চিন্তা করেন বাড়তেছে, আমাদের কিন্তু বাড়তেছে। যদি বাংলাদেশের হিসাব আসে নাই, 5 বছর সময় লাগার কথা না। আসলে এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, এইটা এই স্লাইডটা আপনি একটু ভালো করে যদি খেয়াল করেন। হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং ভালো কোম্পানি আমি বুঝলাম, নেটওয়ার্ক মার্কেটিং ভালো সিস্টেম আমি বুঝলাম, ফরএভার লিভিং ভালো সিস্টেম আমি বুঝলাম। প্রোডাক্টে আসেন, কোন প্রোডাক্ট আমরা সেল করি? ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্টের ক্যাটাগরি বেসড যে সেল আসে, সেই সেলের 34% সেল আসে ওয়েলনেস প্রোডাক্ট থেকে, ওয়েলনেস সেক্টরের প্রোডাক্ট, মানে সুস্থ থাকার প্রোডাক্ট থেকে 34%। 32% আছে সেকেন্ডে কসমেটিক্স এন্ড পার্সোনাল কেয়ার। নাম্বার 3 হাউসহোল্ড গুডস এন্ড ডিউরেবলস। এবার আসেন আমরা এখানে একটু চেক করি। সরি, ফরএভার লিভিং ওয়েলনেস ইন্ডাস্ট্রি না? সুস্থ থাকার জন্য আমরা প্রোডাক্ট সেল করি না? সুস্থ থাকার জন্য খাবার আছে না আমাদের কাছে? নাম্বার 1 ওয়ার্ল্ডের নাম্বার 1 ওয়েলনেস প্রোডাক্ট ফরএভার লিভিং সেল করে। কসমেটিক্স, পার্সোনাল কেয়ার ওয়ার্ল্ডের নাম্বার 1 প্রোডাক্ট ফরএভার লিভিং সেল করে। তো ফরএভার লিভিং ওয়ার্ল্ডের বেস্ট কোম্পানি হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে যেই ক্যাটাগরির প্রোডাক্ট পৃথিবীব্যাপী সবচেয়ে বেশি সেল হয়, ওই ক্যাটাগরির প্রোডাক্ট টপ 3 ক্যাটাগরির প্রোডাক্ট, সকল প্রোডাক্ট ফরএভার লিভিং এ আছে। আপনি বোঝেন ফরএভার লিভিং আপনি কোন ক্যাটাগরির বিজনেস শুরু করতে যাচ্ছেন, শুধু ডিসিশনটা নিয়ে ফেলেন যে আমি হার্ড ওয়েতে হার্ড ওয়ার্ক করবো, স্মার্ট ওয়েতে। দ্যাটস ফরএভার লিভিং। শুধু আপনি একটা ডিসিশন নেন। ফরএভার লিভিং করতেছেন ওয়ার্ল্ডে যে সেক্টরের প্রোডাক্ট সবচেয়ে বেশি সেল হয়, ওই প্রোডাক্টগুলো ফরএভার লিভিং সেল করতেছে, এবং ইউনিক প্রোডাক্ট, কপি করার কোনো সুযোগ নাই, সেকেন্ড কপি নাই। আপনি যদি চিন্তা করেন অ্যালোভেরা জেল, ড্রিঙ্কস এর জায়গায় অ্যালোভেরা জেল ওয়ার্ল্ডের নাম্বার 1, আরজি প্লাস ওয়ার্ল্ডের নাম্বার 1, নেকটার ওয়ার্ল্ডের নাম্বার 1, ফাইবার ওয়ার্ল্ডের নাম্বার 1, মধু ওয়ার্ল্ডের নাম্বার 1, পার্সোনাল কেয়ার আসেন টুথ জেল ওয়ার্ল্ডের নাম্বার 1, স্ক্রাব ওয়ার্ল্ডের নাম্বার 1, সোপ ওয়ার্ল্ডের নাম্বার 1,
হিট লোশন ওয়ার্ল্ডের নাম্বার 1। অ্যালো প্রপোলিস ক্রিম 1 পিস পৃথিবীতে, ফরএভার লিভিং প্রোডাক্টস এর প্রপোলিস ক্রিম নাই, আর সেকেন্ড কপি নাই। অ্যালোভেরা জেলি নাই, সেকেন্ড কপি পৃথিবীতে পাবেন না। হাউস হোল্ড এমপিডি, চিন্তা করেন পৃথিবীতে কোনো কপি আছে এমপিডির? নাই। প্রোডাক্ট আপনার বাসার কাছে পড়ে আছে, শুধু আপনি ডিসিশনটা নেন, ইয়েস আমি রিচ হতে চাই, শুধু আপনি ডিসিশন নেন, বাকিটা হয়ে যাবে। এটাও আমাদের একটা সামারি আছে এখানে হচ্ছে যে কথাটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্লাইড। এই স্লাইডটা 2017 সালে 116 মিলিয়ন পিপল নেটওয়ার্ক মার্কেটিং সাথে অ্যাটাচ হয়েছে টোটালি রিটেল কাস্টমার। তার মানে আপনাকে বুঝতে হবে আপনি কিন্তু একা না। আর এটাও মনে করার দরকার নাই যে আপনি আমি বন্ধ হয়ে গেলে, আপনি বিজনেস না করলে বিজনেস বন্ধ হয়ে যাবে, তাও বোঝার দরকার নাই। কারণ 116 মিলিয়ন পিপল ডিরেক্ট সেলিং করে, 2017 সালে করছে। এবং বাই জেন্ডার যদি আমরা ক্লাসিফিকেশন করি, 74% হচ্ছে ওমেন, 26 হচ্ছে মেন। আমরা যে বলি না যে ফরএভার লিভিং হোম বেসড বিজনেস, এটা প্রমাণ কিন্তু এইখানে। পৃথিবীতে যত মানুষ ডিরেক্ট সেলিং করে তার 74% হচ্ছে ওমেন, মহিলারা, 26% হচ্ছে মেন। তারপরে এখানে যারা আপুরা আছেন প্রত্যেককে বলবো আপনি আপনার লাইফটা কিভাবে চলাতে চাচ্ছেন, লাইফ অফ চয়েস অর লাইফ অফ কম্প্রোমাইজ? আপনি কম্প্রোমাইজ করে নিজেকে চলতে চাচ্ছেন, নাকি আপনি লাইফ অফ নিজের চয়েসেবল লাইফ তৈরি করতে যাচ্ছেন? সেক্ষেত্রে এই লাইফ অফ চয়েস করার জন্য নেটওয়ার্ক মার্কেটিং ফরএভার লিভিং হচ্ছে আপনাদের জন্য, সবার জন্য একটা ইউনিক, সেকেন্ড কপি নাই ভাই, ইউনিক একটা সিস্টেম ফরএভার লিভিং প্রোডাক্টস। এবং এশিয়াতে আমরা 68% মহিলা, 32% পুরুষ, ইউরোপে 83% মহিলা, 17% মেন, নর্থ আমেরিকাতে 74% ওমেন, 26% হচ্ছে মেন, সাউথ আমেরিকাতে 86% ওমেন, 14% হচ্ছে মেন। তো এই যে আমরা ইনফরমেশন দেখলাম, এইখানে আমি যদি আপনাকে একটা কথা বলবো, ফরএভার লিভিং এর সব হবে ভাই। বিশ্বাস করেন বাংলাদেশের যে ফুড কোয়ালিটি, বাংলাদেশের যে আবহাওয়া, বাংলাদেশের যে বেকার, শিক্ষিত বেকারের হার, বাংলাদেশের যে পপুলেশন, বাংলাদেশের মানুষের যে চাহিদা, বাংলাদেশের মানুষের যে মেধা, বাংলাদেশের মানুষের পরিশ্রম করার যে প্রতিজ্ঞা, এগুলো মিলে আপনি টপে যাওয়া কোনো ব্যাপারই না ভাই। শুধু আপনাকে একটা জিনিস করতে হবে, দুইটা কাজ করতে হবে, একটা বাড়ায় বলি। নাম্বার 1 হচ্ছে আপনাকে একটা মাইন্ডসেট করতে হবে। মাইন্ডসেটটা কেমন? নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে কি মাইন্ডসেট করবেন আপনি যে কমফোর্ট জোনে আছেন, কমফোর্ট জোন থেকে একটু বেরোবেন। আপনি যে জায়গায় আছেন, আপনি যদি মনে করেন ভাই আমি 10,000 ইনকাম করছি আমার জন্য এনাফ, না, এটা হচ্ছে আপনার কমফোর্ট জোন। আপনি 1 লাখ ইনকাম করতেছেন, হ্যাঁ আমি 1 লাখ ইনকাম করতেছি। আপনি 3 লাখ ইনকাম করতেছেন, হ্যাঁ আপনি 3 লাখ, এটা হচ্ছে কমফোর্ট জোন। আর যেখানে 3 কোটি টাকা ইনকাম করার সুযোগ আছে, আপনি 3 লাখে এখানে কিভাবে সন্তুষ্ট থাকেন? শক্ত একটা মাইন্ডসেট করেন। সো ইউ হ্যাভ টু টেক এ মাইন্ডসেট। আপনাকে একটা মাইন্ডসেট করতে হবে। কেমন মাইন্ডসেট? পৃথিবীতে 2 ধরনের মাইন্ডসেট দেখা যায়, 2 ধরনের মাইন্ডসেটের মানুষ দেখা যায়। নাম্বার 1 ফিক্সড মাইন্ডসেট, যারা মনে করে, বিশ্বাস করে যে আমার যে স্কিল, আমার যে ইন্টেলেকচুয়াল পাওয়ার, আমার যে ট্যালেন্ট, আমার যে মেধা, এগুলো সেট করা, এগুলো আগে থেকে সেট করা, এগুলো বংশ পরম্পরায় পেয়ে আসছি, এগুলো চেঞ্জেবল না। আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ একটা মার্সিডিজ বেঞ্চ কিনতে পারে না, এটা আমার দ্বারা হবে না, আমার ডাল ভাত খেয়ে যেতে পারলে হয়েছে। এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। বাট পৃথিবীতে আরেক ধরনের মাইন্ডসেট আছে, ওই যে বলছিলাম কিছু মানুষ জন্মগ্রহণ করার পর থেকে তারা মানে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করার পর থেকে দরিদ্রই থাকে। কেউ আবার দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করার পরেও তারা কোটিপতি হয়, রিচ হয়। কেন? কারণ তারা বিশ্বাস করে আমার যে স্কিল আছে, আমার যে দক্ষতা আছে, আমার যে ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে, আমার যে ট্যালেন্ট আছে, এই সবগুলো ডেভেলপ করা যাবে আমার প্র্যাকটিস এবং প্রিজারভেন্স দ্বারা, অর্থাৎ আমার পরিশ্রম এবং অধ্যবসায় দ্বারা আমি চাইলেই আমার এই বর্তমান পজিশনটাকে আপ করতে পারবো। এটাকে বলা হয় গ্রোথ মাইন্ডসেট। ভাই একটু গ্রোথ মাইন্ডসেটে হন না, কত সুন্দর একটা অপরচুনিটি ভাই পড়ে আছে, শুধু আপনি নেওয়ার অপেক্ষায়। $1 মিলিয়ন ইন্ডাস্ট্রি বাংলাদেশে, $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি বাংলাদেশে। শুধু একটু ডিসিশন নেন, ইয়েস আমার দ্বারা হবে, আমি করবো ইনশাল্লাহ। একটু ডিসিশন নেন। যখন কাজ করতে যাবেন আপনি এখন শক্ত মাইন্ডসেট করছেন, ইয়েস আমি এটা করব, গেলেন কাজ করতে নেমে গিয়ে দেখলেন আপনার সাপোর্টার নাই,
যাকেই বলতেছে সে নেগেটিভ বলতেছে, যাকেই বলতে দূরে বেটা, দূরে মিয়া। তোমার তুমি যখন হাফ প্যান্ট পরে ঘোরো, এটা আমার কথা বলতেছে, আমার লাইফে একজন বলতেছে আর কি, আমার বলছিল একজন, তুমি যখন হাফ প্যান্ট পরে ঘোরো, তখন আমি নেটওয়ার্ক মার্কেটিং শেষ করছি, এমএলএম শেষ করছি, তুমি আমার এমএলএম দেখ, মানে ওনারা বলছেন ভাই আপনি তো এমএলএম করছেন আমি জানি, মার্কেটিং প্ল্যানটা দেখেন পরিবার লিভিং এ। আরে মিয়া তুমি কি বলো, তুমি যখন মানে হাফ প্যান্ট পরে ঘুরতো তখন আমি এদিকে শেষ করে আসছি, শেষ তো করছে, শেষ করে এখন সিএনজি চালাইতেছে। আমি তাকে সিএনজি চালক সবাই আমি আন্ডার এস্টিমেট করতেছি না, মানে আমি একটা এক্সাম্পল দিলাম আর কি, সিএনজি চালাচ্ছে এখন। তো সেক্ষেত্রে মানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মানে আপনি যখন মানে কাজ করতে যাবেন তখন কিন্তু সাপোর্টার থাকবে না, বাট আপনি লেগে থাকেন, আপনি পরিশ্রম করেন, আপনার মেধার মূল্যায়ন নিজে মূল্যায়ন করেন, আপনাকে কংগ্রাচুলেশন জানানোর জন্য হল ভর্তি বলবো না, স্টেডিয়াম ভর্তি মানুষ থাকবে। জাস্ট নিজের মেধাটাকে নিজেকে মূল্যায়ন করতে শিখেন। সাপোর্টার ভার্সেস কংগ্রাচুলেশন, সাপোর্টার কমই থাকবে। সব সাধু ভাই একটা কথা বলে, সব চলে আসলে সমস্যা আছে, কারণ হচ্ছে সব চলে আসলে আপনার গাড়ির ড্রাইভার হবে কে? ড্রাইভারও লাগবে, সাপোর্টার সবাই থাকবে না, বাট আপনি নিজেকে নিজে মূল্যায়ন করার চেষ্টা করেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, লম্বা একটা সময় আমাদের সাথে ছিলেন। সকল পার্টিসিপেন্টকে ধন্যবাদ আবারও, একবারে মনের গভীর থেকে, হ্যাঁ একবারে মনের ভিতর থেকে সাজু ভাইকে একবারে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা অপরচুনিটি আমাকে উনি দিয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। রেক্সমনকে মনের গভীর থেকে ধন্যবাদ, যেরকম একটা অপরচুনিটি রেক্সমন আমাদের মতো অর্ডিনারি পিপলরা যেন এক্সট্রাঅর্ডিনারি লাইফ লিড করতে পারি সুযোগ দিয়েছেন। হাফসা ম্যামকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে দীর্ঘ সময় উনি শুরু থেকে আছেন এবং ফরএভার লিভিং প্রোডাক্টস বাংলাদেশটাকে উনি ওনার মেধা এবং শক্ত হাতে কন্ট্রোল করতেছেন। সবাই ভালো থাকবেন ভাই, আবারও বলি একটু ডিসিশন নেন, হয়ে যাবে, ডিসিশনটা নিতে বলে হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।